ইভেলি বিশ্ব সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসার উদ্দিন। আপনারা জানেন যে এই বিশ্ব সংলাপে আমরা প্রতিদিন ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনা করে থাকি। আমরা জানি যে বাংলাদেশের বাজারে দীর্ঘদিন ধরে পণ্য বাজার নিয়ে ভোক্তাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে। কখন কোন জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কখন কোন জিনিসের দাম আদৌ কমবে কিনা সেই আশঙ্কার মধ্যে থাকেন সবসময় ভোক্তারা। সাধারণ ক্রেতারা কিন্তু এই বরাবরই অভিযোগ করে আসছেন, নানা রকম অভিযোগ করে আসছেন এবং বাজার মনিটরিংয়ের বিষয়ে তারা জোরদার করেছেন। সেই পণ্য বাজারে অস্বস্তি নিয়ে আমরা আজ আলোচনা করব। আমাদের সাথে আলোচনার টেবিলে এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন আমাদের সাথে জনাব গোলাম রহমান, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশ্ব সংলাপে। সেই সাথে আমাদের সাথে আরও তিনজন অতিথি যুক্ত হবেন। আমাদের সাথে যুক্ত হবেন জনাব মোহাম্মদ গোলাম মাওলা, বাংলাদেশ ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি। আমাদের সাথে যুক্ত হবেন জনাব মোহাম্মদ সোবহান, গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক সমিতির সভাপতি। এবং তারপরে আমাদের সাথে আরও একজন যুক্ত হবেন, পাহাড়তলী বণিক সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক জনাব আলহাজ এস এম নিজামুদ্দিন। আমরা মূল অনুষ্ঠানে যাবার আগে আমাদের হাতে প্রতিদিনের সংবাদের একটি ব্যবসা বাণিজ্যের সংবাদের একটি প্রতিবেদন আমাদের হাতে আছে, সেটি দেখে নিব। মূলত ফ্ল্যাট, প্লট কিংবা আবাসন ঋণ ছাড় করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বেড়েছে আগের তুলনায়। এইসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, সিঙ্গেল ডিজিট বাস্তবায়নের পর মাত্র 7 থেকে 8% সুদে সহজ শর্তে এই খাতে ঋণ ছাড় করা হচ্ছে। আবাসন সংগঠন রিহ্যাব বলছে, দীর্ঘমেয়াদে এবং দ্রুত সময়ে এই ঋণ ছাড় করা হলে আবাসন সহ সার্বিক অর্থনীতিতেও গতি ফিরবে। আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামান এ বিষয়ে একটি প্রতিবেদন করেছেন, আমরা দেখে আসব। নগরীতে নিজের জন্য এক টুকরো মাথা গোঁজার ঠাঁই মধ্যবিত্তের কাছে অনেকটা স্বপ্নের মতোই। আবাসনের মতো মৌলিক চাহিদা পূরণে সব শ্রেণীর মানুষের কাছেই বড় বাধা হয়ে দাঁড়ায় নগদ অর্থের স্বল্পতা। তবে ফ্ল্যাট কিংবা প্লটের স্বপ্নপূরণ সহজ করতে স্বল্প সুদে ঋণ দিতে আগ্রহী হয়ে উঠছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে 1 কোটি টাকার ফ্ল্যাট কিনতে প্রতিষ্ঠানগুলো 70 লাখ টাকা পর্যন্ত ঋণ সরবরাহ করছে। সুদ হার রাখা হচ্ছে 7 থেকে 8%। ব্যাংকের কাছে পর্যাপ্ত নগদ অর্থ থাকায় নির্দিষ্ট সময়ে আবাসনের ঋণ আবেদন নিষ্পত্তি করা হচ্ছে। ফলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন ফ্ল্যাট কিনতে পারছেন বলে দাবি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। আসলে মানুষ কিন্তু এখন বাড়ি কিনতে যাচ্ছে, বা সবচেয়ে বড় একটা বেসিক নিড, বা হোম লোন হচ্ছে, ফ্ল্যাট লোন হচ্ছে, এখানে ব্যাংকগুলো এগিয়ে আসছে। এবং যেহেতু মার্কেটের লিকুইডিটি এখন প্রায় অলমোস্ট 2 ট্রিলিয়ন টাকার মতো, রেট অফ ইন্টারেস্ট ফর দিস হোম লোন কমে এসছে প্রায় 8, 8.5, ক্ষেত্রে 9 এর নিচে তো অবশ্যই। এখন হোম লোনের ক্ষেত্রে ডিমান্ড এবং সাপ্লাই দুটাই বেশ ঊর্ধ্বমুখী। এর পিছনে বেশ কিছু কারণ আছে, যেমন এবারে বাজেটে রিয়েল এস্টেট সেক্টরের জন্য কিছু পজিটিভ এলিমেন্ট ছিল। এখন উদ্বৃত্ত তরলের কারণে মোটামুটি সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানই হাউজিং ফাইন্যান্সে তারা বেশ উৎসাহী। সময়ের সাথে চাহিদা বেড়ে যাওয়ায় 2 কোটি টাকা পর্যন্ত ঋণ ছাড়ের অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। আবাসন সংগঠন রিহেব বলছে, এ খাতে খেলাপি কম হওয়ায় এই ঋণ তুলনামূলক বেশি নিরাপদ। আমি মনে করি এখানে ইন্টারেস্ট রেট যদি একটু কমিয়ে যদি ব্যাংকগুলো ইনভেস্টমেন্ট করে, এটা ব্যাংকের জন্য ভালো হবে, ক্রেতাদের জন্য ভালো হবে, সেক্টরের জন্য ভালো হবে। বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্ট আছে সেই রিপোর্টেও দেখা যাচ্ছে যে খেলাপির হার এই সেক্টরে সর্বনিম্ন। করোনার সময় যে পরিস্থিতি হওয়ার কথা ছিল, আমরা সেই পরিস্থিতি উপলব্ধি করছি না বিকজ অফ দিস ইস্যুস। এদিকে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো আবাসন খাতে মনোযোগ দিচ্ছে। সোনালী ব্যাংক গ্রামাঞ্চলে বাড়ি নির্মাণে সোনালী নীর নামে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ ছাড় করছে, যা মধ্যবিত্তের বাড়ি তৈরির স্বপ্নপূরণ সহজ করছে বলে দাবি ব্যাংকারদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামানের প্রতিবেদনটি আমরা দেখে আসলাম। আমরা আলোচনায় ফিরব। পণ্য বাজারের অস্বস্তি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সাথে এই মুহূর্তে জনাব গোলাম রহমান যুক্ত আছেন, তাকে প্রথমেই পরিচয় করিয়ে দিয়েছি। জনাব গোলাম রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার ইভ্যালি বিশ্ব সংলাপে। আমরা পণ্য বাজারের অস্বস্তি নিয়ে আলোচনা করছি। মূলত সাধারণ মানুষের সক্ষমতার, ক্রয় সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য মূল্য নির্ধারিত হওয়া, এটা কিন্তু নাগরিকদের একটি অধিকারের মধ্যে পড়ে। সেই জায়গায় বিবেচনায় আসলে সাধারণ মানুষ বা ভোক্তা যারা আছেন তাদের অধিকার কতটুকু আসলে তারা পাচ্ছেন এবং ন্যায্য মূল্য কতটুকু নিশ্চিত হচ্ছে, বাজার পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কি? বাজারে তো অনেক পণ্যের দাম এখন একটু চড়া, তবে ভোক্তাদের এখন যেই মূল সমস্যা সেইটা সম্ভবত বিশেষ করে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের যে সমস্যা, সেটা হলো আয়ের সমস্যা। অনেকের আয় কমে গেছে, অনেকের চাকরি হারিয়েছে, অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। হ্যাঁ,
মানে সরকারের প্রণোদনা এবং কার্য হলো বিভিন্ন গৃহীত ব্যবস্থার ফলে করোনা পূর্ববর্তী অবস্থার আর কাছাকাছি বোধহয় এখন অর্থনীতি সচল হয়েছে, কিন্তু তারপরেও বেশিরভাগ ভোক্তারই সেই, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ভোক্তার করোনা পূর্ববর্তী যে আয় ছিল সেই আয়ের লেভেল পৌঁছে নাই, যার ফলে এখন যদি কোনো পণ্যের দাম বাড়ে এটা অনেকটা মরার উপরে খাড়ার ঘা। একদিকে আয়ের সংকট, আরেকদিকে যদি ব্যয় বৃদ্ধি ঘটে তাহলে স্বাভাবিকভাবেই এইটা আর কি আপনার চিন্তার কথা, কষ্টের কথা। যেসব পণ্যের দাম এই সময়, যেসব পণ্যের দাম এখন বাড়ার কথা নয়, জি, তার মধ্যে হলো চাল, বোধ হয় চালের দাম, জি, চালের দাম এই আমনের সময়েও ঊর্ধ্বমুখী। আমাদের আরো অন্য অন্য গেস্ট যারা আছেন, অতিথি যারা আছেন, তারাও কথা বলছেন। আমরা তাদেরকে সংযুক্ত করার চেষ্টা করছি। জনাব গোলাম রহমান, আপনি যেটি বলছিলেন আমরা সেটি শুনতে চাচ্ছিলাম, বলুন। আচ্ছা, যে চালের দামের যে ঊর্ধ্বগতি সেটা মূলত বিভিন্ন পর্যায়ে চালের মজুদ বেড়েছে বলে আমাদের ধারণা। আচ্ছা, মিলাররা তো মজুদ বাড়াইছে, মজুদ করে রাখছেই, তাছাড়া কৃষক পর্যায়ে অথবা ভোক্তা পর্যায়েও বোধহয় ছোট ছোট মজুদ থাকাতে চালের সরবরাহ সংকটটা দেখা দিয়েছে। এদিকে সরকারের গুদামে চালের মজুদ খুব কমে এসেছে। এই প্রেক্ষাপটে সরকার কিছু ব্যবস্থা নিয়েছে, যেমন আমদানি শুল্ক হ্রাস করে বেসরকারি খাতে আমদানি করতে দেওয়া এবং সরকারি পর্যায়ে আমদানি, কিন্তু তার সুফল এখনো বাজারে আসেনি। আমরা আশা করব সরকার দ্রুত তাদের যে সরকারি মজুদের পরিমাণ বৃদ্ধি করে 12 থেকে 15 লক্ষ টন যদি করতে পারে, এবং তখন সরকারের পক্ষে বাজারে হস্তক্ষেপ করা সহজ হবে এবং ব্যবসায়ীরা তখন আর যে মূল্য বৃদ্ধির যে ম্যানিপুলেশন সেটা করতে পারবে না। তাই সবার আগে চালের মূল্য স্থিতিশীল করতে হলে সরকারের গুদামে মজুদ বাড়াতে হবে, এবং সরকারের গুদামে মজুদ বাড়াইয়ে যদি সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এবং ওপেন মার্কেট অপারেশনে চালের সরবরাহ বাড়ায়, তাহলে চালের দাম আমাদের সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে এসে যাবে বলে আমার ধারণা। জি জি, অনেক ধন্যবাদ জনাব গোলাম রহমান। আমি আপনার কাছে আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আপনার সাথে আরও অনেকগুলো পয়েন্ট নিয়ে আছে যেগুলো আলোচনা করব আমরা। আমাদের সাথে এই মুহূর্তে আরও 3 জন অতিথি যুক্ত আছেন। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ গোলাম মাওলা, আমরা তার সাথে একটিবার কথা বলতে চাই। জনাব গোলাম মাওলা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে পণ্য বাজারে অস্বস্তি নিয়ে আলোচনা করছিলাম, কোনো নোটিশ ছাড়াই কিন্তু বাজারে হুটহাট করে দাম বেড়ে যাচ্ছে এবং ভোক্তাদের মধ্যে একটা অস্বস্তি দেখা দিচ্ছে বিভিন্ন সময়, এবং বিভিন্ন অনেকেই অভিযোগ করছেন যে বিনা কারণে বাজারে আসলে হুট করে দাম বেড়ে যাচ্ছে। এটা আসলে ভোক্তাদের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয়। সেক্ষেত্রে ভোজ্য তেল সম্প্রতি 2বার দাম বেড়েছে বলা হচ্ছে, বিশেষ করে সয়াবিন তেল, বোতলজাত সয়াবিন তেলের কথা বলা হচ্ছে। এই যে দাম বেড়ে যাওয়া, তেলের দাম বেড়ে যাওয়া, সেটা আসলে বাংলাদেশের সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতাকে কতটুকু সাপোর্ট করে দাম বাড়ছে এবং এটা আদৌ উচিত কিনা, কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে আমাদের সয়াবিন এবং পাম তেল আপনার 100% আমরা নির্ভরশীল হলাম আমদানির উপরে। জনাব গোলাম মাওলা, আপনার টেলিভিশনের ভলিউম বোধহয় কমাতে হবে, ইকো হচ্ছে। জি বলুন। আপনার যখন সারা বিশ্বের দাম ছিল $600 সোয়াবিন, জি, সেটা ধীরে ধীরে বেড়ে এখন $1190 পর্যন্ত চলে আসছে। আর যেটা আমরা অ্যাকচুয়ালি পাইকারি যারা ব্যবসা করি, জি, তাদের লাগতো আমরা টোটালি নির্ভরশীল হলাম আমাদের আমদানিকারক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলির উপরে, যেমন আমাদের সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, এসালাম গ্রুপ, তাদের কাছে মালটা কিনে পারচেজ করে আমরা সমগ্র বাংলাদেশে সাপ্লাই করা যায়।
জি, জনাব গোলাম আলা, আমি আপনার কাছে আমি আপনার কাছে এই বিষয় নিয়ে আরেকবার আসবো। আমরা এই মুহূর্তে একটি বিরতি নিয়ে নিই। বিরতির মধ্যে আপনি আপনার সাউন্ডে যে সমস্যা, এটি সমাধান করতে পারবেন আশা করি। দর্শক, পণ্যবাজারে অস্বস্তি নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সাথে 4 জন অতিথি যুক্ত আছেন। আমরা এই মুহূর্তে ছোট্ট করে একটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। এই ভ্যালি বিশ্ব সংলাপে আমাদের সাথে 4 জন অতিথি যুক্ত আছেন। জনাব গোলাম রহমান আছেন জনাব মোহাম্মদ সুবহান, এবং সেই সাথে আমাদের সাথে আছেন আলহাজ SM নিজামুদ্দিন এবং জনাব মোহাম্মদ গোলাম মাওলা। জনাব গোলাম মাওলা, যে প্রশ্নটি বিরতিতে যাবার আগে করেছিলাম যে ভোজ্য তেল নিয়ে, এর মধ্যে 2বার দাম বেড়েছে এবং ভোজ্য তেল সাধারণত দেখা যাচ্ছে সময়ে সময়ে দাম বাড়ে বাংলাদেশে। আমরা দেখতে পাচ্ছি যে উৎসবকে কেন্দ্র করে ভোজ্য তেল সহ নিত্য পণ্যের বাজারে কিছু কিছু পণ্যের দাম বাড়ে। এই পরিস্থিতি আসলে কবে নাগাদ পরিবর্তন হতে পারে? এই সংস্কৃতিটা কেন? এটা কি আসলে উৎসবকে কেন্দ্র করে, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? এর জন্য করণীয় কি, খুব সংক্ষেপে বলবেন জনাব গোলাম মাওলা। উৎসব কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো আপনার, যেহেতু আপনার টোটাল আপনার নির্ভরশীল হলাম আপনার ওয়ার্ল্ড মার্কেটের উপরে। ওয়ার্ল্ড মার্কেট ডবল হয়ে যাওয়াতে আপনার এখানে মূল্য বৃদ্ধি পেয়েছে। আচ্ছা। আর আমাদের মুষ্টিমেয় ইতিপূর্বে 36টা আমার উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল, বর্তমানে 6টা মিল রানিং আছে। এর মধ্যে 3টা উৎপাদনকারী প্রতিষ্ঠানে কোনো মাল নেই। আর আপনার বোতলজাত যে আপনার সরবরাহ করা হয়, এটা আমাদের যারা উৎপাদন করে তারা পরিবেশকের মাধ্যমে এটা আপনার রিটেল পর্যায়ে পৌঁছে। আর এটা নেট নির্ধারণ, MRP-টা নির্ধারণ করে আপনার বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন এবং মিল মালিকদের যে সংগঠন আছে, অ্যাসোসিয়েশন, তারা মিলে এটা MRP-টা করা হয়। এবং যখন এই MRP-টা আপনার নির্ধারণ করা হয়, তখন বিশ্ববাজার এবং তাদের কস্টিং সবকিছু বিবেচনা করা হয়। আমরা যারা পাইকারি ব্যবসা করি, আমরা আমদানিও করি না, আমরা উৎপাদনও করি না। আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে মাল ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন মফস্বল টাউনে ব্যবসায়ীদের কাছে আমরা বিক্রি করি। আমাদের বিকল্প কোনো পথ নেই। আমাদের সরকারি পর্যায়ে কোনো আপনার ভোজ্য তেলের কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান নেই। অতএব আমরা 100% নির্ভরশীল হলাম আমাদের সিটি গ্রুপ, মেঘনা, টিকে, এস আলম এবং আপনার বসুন্ধরা, আপনার গ্লোব, তাদের উপরে। জি, অনেক ধন্যবাদ জনাব গোলাম মাওলা। আমি আপনার কাছে আরেকবার আসবো। আমাদের সাথে জনাব মোহাম্মদ সুবহান আছেন, গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক সমিতির সভাপতি। জনাব সুবহান, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। মূলত কাঁচা বাজার সহ নিত্যপণ্যের বাজারে আমরা দেখতে পাই যে দাম বাড়লে সেটা আড়তদার, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা একজন আরেকজনের উপর আসলে দোষ চাপিয়ে দেন। এই দোষ চাপানোর সংস্কৃতি আসলে কেন? এর পেছনে আসলে কারণ কি থাকতে পারে? অথবা এই সমস্যার সমাধান আনার জন্য করণীয় কি থাকতে পারে? কি বলবেন এই বিষয়ে জনাব মোহাম্মদ সুবহান? আপনার অডিও বোধহয় মিউট করা আছে জনাব সুবহান, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। জি, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আরেকবার আসবো, আমরা চেষ্টা করবো। আপনার অডিওটা এই মুহূর্তে পাচ্ছি না। আমাদের সাথে আলহাজ SM নিজামুদ্দিন আছেন, চট্টগ্রামের পাহাড়তলী বণিক সমিতির সাধারণ সম্পাদক। জনাব নিজামুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। মূলত আমরা পণ্য বাজারে অস্বস্তি নিয়ে আলোচনা করছিলাম। মূলত সরবরাহ ব্যবস্থাকে অনেকে দায়ী করেন পণ্য বাজারে দাম বাড়ার ক্ষেত্রে। বলেন যে সরবরাহ ব্যবস্থার কারণে দাম বেড়েছে, পণ্য পরিবহনের খরচ বেশি হওয়াতে দাম বেড়েছে। আদৌ কি এইটা একটি প্রধান কারণ হতে পারে কিনা, নাকি অন্য কোনো কারণও আছে পণ্য বাজারে দাম বাড়ার ক্ষেত্রে? কি মনে করছেন আপনি? ধন্যবাদ নিউজ 24 কে আমাকে আপনারা এই টকশোতে আনার জন্য। আসলে যে পণ্য বাজারের কথাটা আসছে, এটা আমাদের হ্যালো, জি জি জি, শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন।
আমাদের আসলে যে এটা এর জন্য না, আমাদের পরিবহনের জন্য না, আমাদের সবচেয়ে বড় হলো যে আমাদের বাংলাদেশের মধ্যে এই খাদ্যের ব্যাপারটা, বিশেষ করে চাউলের ব্যাপারটা, জি। এটা একটা সিন্ডিকেটের মতো হয়ে গেছে। বর্তমানে এখন পুরো আমন সিজন, এই আমন সিজনে আমরা এটা এই করতে পারতেছি না, যে আমন সিজনে কোনো সময় এই পর্যন্ত চাউলের বাজার কোনোদিন বাড়ে নাই, কিন্তু এখন এই আমন সিজনে চাউলের বাজারটা বাড়িতে, এখানে একটা বিশাল আমাদের দেশে আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটা অসাধু ব্যবসায়ী কিছু তৈরি হয়ে গেছে, তাদের এই সিন্ডিকেটের কারণে আমাদের এই জিনিসটা বর্তমানে আমাদের এই দেশে এই অবস্থায় সৃষ্টি হয়েছে। যেহেতু খাদ্যটা এমন একটা জিনিস, আমাদের চাউল ব্যবসাটা এটা আমাদের নর্থ বেঙ্গল, আমাদের বিশেষ করে এটা রাইস মিল এবং কিছু মধ্যস্বত্বভোগী তারাই এটাকে নিয়ন্ত্রণ করে, এই বিশেষ করে চাউলটা এটা গভর্নমেন্টের নিয়ন্ত্রণে। আমি আগেও বলছিলাম, কয়েকবার বিভিন্ন টক শোতে বলছিলাম, বিভিন্ন পেপার পত্রিকায় বলছিলাম যে আমাদের এই জিনিসটা আমাদের পাবলিক নিয়ন্ত্রণে চলে গেছে, বিশেষ করে চাউলটা পাবলিক নিয়ন্ত্রণে, খাদ্য সরকারের কাছে নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে। এই জন্য মার্কেটে যা ইচ্ছা তাই আমাদের কিছু অসাধু ব্যবসায়ী এবং আমাদের কিছু নর্থ বেঙ্গলের কিছু উত্তরবঙ্গে তারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছে। জি, অনেক ধন্যবাদ জনাব নিজামুদ্দিন। আমি আপনার কাছে আরেকবার সুযোগ থাকলে আসবো। আমাদের সাথে জনাব গোলাম রহমান আছেন, ক্যাব সভাপতি জনাব গোলাম রহমান। আপনার কাছে আমি আরেকটি বার যেতে চাই, এই যে মধ্যস্বত্বভোগীর কথা উনি বললেন, সিন্ডিকেটের কথা বললেন, এই একটি শব্দের সাথে কিন্তু আমরা বছরের পর বছর এই শব্দটি শুনে আসছি এবং বাজার ব্যবস্থাপনায় যে কোনো পণ্যের ক্ষেত্রে কিন্তু এই মধ্যস্বত্বভোগী শব্দটি উঠে আসে এবং মধ্যস্বত্বভোগীকে অনেকে দায়ী করেন। কিন্তু এই শব্দটির এত শক্তি কেন? এই শব্দটিকে কেন এইভাবে দমানো যাচ্ছে না? এই মধ্যস্বত্বভোগীদের কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? তার পেছনে কারণ কি হতে পারে জনাব গোলাম রহমান? মধ্যস্বত্বভোগী মানে আপনার মার্কেটে বিভিন্ন প্লেয়ার আছে, যারা মধ্যস্বত্বভোগী তারাও একটা এসেনশিয়াল ফাংশন করে। জি, তবে এর মধ্যে যদি ম্যানিপুলেশন থাকে তখনই সমস্যা। আপনি যেমন ভোজ্য তেলের ক্ষেত্রে দেখা যায় যারা প্রকৃত মজুদদার, ওদের কাছে কিন্তু ওরা সরাসরি মিল থেকে সাপ্লাই পায় না। আচ্ছা, ওদেরকে যারা ডিউ বলে বোধহয় একটা সিস্টেম আছে, গোলাম মাওলা আমার চেয়ে ভালো বলতে পারবে, এই ডিউতে কিছু কারসাজি হয়। আচ্ছা, যে দামে মিল থেকে বিক্রি হয় ডিউ কিন্তু বেশি দামে কিনতে হয়, এতে একটা সমস্যা সৃষ্টি হয়। এগুলি সরকারের নজরদারি বৃদ্ধি করে এবং মানে ব্যবসায়ীদের সততার উপরে বহু কিছু নির্ভর করে। আমরা যারা ভোক্তা, আমরা চাইবো সবাই সৎ ব্যবসায়ী হবেন, সরকার যাতে সরকারও তাদের যে কথা বলতেছে আমার ছবি আসছে জোরদার করবে, তারা জোরদার করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের সাথে অন্য যারা অতিথি আছেন তারা দয়া করে একটু চুপ থাকতে হবে। আমাদের একজন অতিথি কথা বলা অবস্থায় ওনারা কথা বলে সেভাবে শুনতে পায় না। জি, জনাব গোলাম রহমান বলুন। না, আপনার এটা নিয়ন্ত্রণের দরকার আছে। জি, জনাব গোলাম রহমান বলুন। যদি মিলাররা যদি আপনার মধ্যস্বত্বভোগীদেরকে, বড় গন্ডগোল হচ্ছে, জি, কথা বলা যাচ্ছে না জুমে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আপনার যে মধ্যস্বত্বভোগীদেরকে নিয়ন্ত্রণ করতে হলে যারা রিফাইনার বা মিলার, তাদেরকে যেমন সততার সাথে ব্যবসা করতে হবে, তেমনি ভাবে সরকারকেও কেউ অনৈতিক ভাবে বাজার ম্যানিপুলেট না করতে পারে সেদিকে আপনার কঠোর নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে, তাহলেই হয়তো কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে এই সমাধানের পথে আমরা যাব। সমাধানের জন্য আরো বেশ কিছু অনুষঙ্গ আসলে আছে, আরো বেশ কিছু বিষয় কিন্তু উঠে আসবে। আমি আপনার কাছে সমাধান নিয়ে আরো কিছু প্রশ্ন রাখবো। তবে এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি অনুষ্ঠানের পর্যায়ে। আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনায় ফিরবো। দর্শক, নিচ্ছি বিরতি। আরেকবার স্বাগত। এই ভ্যালি বিশ সংলাপে আমরা পণ্যবাজার অস্বস্তি নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে এখনও চারজন অতিথি যুক্ত আছেন। আমরা শুরু করবো জনাব মোহাম্মদ সুবহান আপনাকে দিয়ে। আমরা বলছিলাম যে সমাধানের পথ খুঁজবো। মূলত আমরা অনেকগুলো প্রসঙ্গ পেয়েছি যেখানে আসলে বাজার নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। আড়তগুলোতে আসলে সরকারি নজরদারি দরকার আছে কিনা এবং আড়তগুলো থেকে যাতে দাম ঠিকভাবে নির্ধারণ হয় সেক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যায় কিনা, এ বিষয়ে বলবেন জনাব মোহাম্মদ সুবহান। খুব সংক্ষেপে বলবেন।
হ্যাঁ, আপনি আপনার অডিওটি আনমিউট করে কথা বলবেন। হ্যাঁ, অডিওটি বোধহয় আনমিউট করা হয়নি। বলুন বলুন জনাব সোবান। আরেকবার আনমিউট করতে হবে। এখন শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, জি, আপনাকে ধন্যবাদ। সংক্ষেপে আমাদের যে বলুন। আরো তিনজন অতিথি আসছেন, জি জি সকলকেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনার যে আমাদের যে আড়ত খোলার যে কথাগুলো বলেছেন, আমাদের যে নিত্য পণ্যগুলো, আমাদের যে কাঁচা মালগুলো আসে, আমরা চেষ্টা করি যে আমাদের এখানে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জি যে কাঁচামালগুলা আমদানি হয় আমাদের আড়তের মধ্যে, আমরা এখানে বিক্রি করি। আমাদের গাজীপুর ওর মহানগরে এবং গাজীপুরের বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের এখান থেকে পাইকারি মাল যায়। আচ্ছা, এটা অনেক সময় কৃষির যে ফলনটা সেটা নির্ভর করে কৃষকদের উপরে। যখন আমদানি আমাদের এখানে বেড়ে যায় তখন আমাদের এই ব্যবসার যে পরিস্থিতি, ক্ষুদ্র যারা ব্যবসা এটা ক্রয় করে তাদের জন্য সুবিধা হয়। যখন কৃষকের মাল উৎপাদন কম হয় তখন এই কাঁচা মালটা বৃদ্ধি হয়। আচ্ছা, আমাদের যে করোনাকালীন সময় যখন আমাদের এই এই ব্যবসা, যখন আমাদের যে মালগুলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতো সেই মালগুলা আমাদের আড়তে আসে ঠিক মতো পৌঁছতে পারতো না, তখন যে আমাদের যে পরিবহন বন্ধ ছিল বিধায় আমাদের মালের দাম একটু বৃদ্ধি ছিল। যখন আস্তে আস্তে আমাদের যখন এই করোনা নিয়ন্ত্রণের মাঝে আস্তে আস্তে চলে আসলো তখন থেকে আমাদের মালের আমদানি বৃদ্ধি পেয়েছে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আলহাজ এস এম নিজামুদ্দিন আছেন। খুব সংক্ষেপে একটু জানতে চাই যে মূলত ন্যায্য দাম ঠিক রাখার জন্য আসলে কোন ধরনের ব্যবস্থাপনা দরকার বাজারে, একদম ছোট্ট করে বলবেন, আমরা খুব সংক্ষেপে যাব। আমরা আসলে ন্যায্য মাল ঠিক রাখার জন্য বর্তমান মনিটরিংটা সবচেয়ে সরকারের মনিটরিং করতে হবে, এবং যে অবস্থা যেখানে চাউল উৎপন্ন হচ্ছে বা যেখানে মধ্যস্বত্বভোগী আছে তাদের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। সরকারের খাদ্য, যেহেতু খাদ্য গুদামের খাদ্যের কিছু সংকট বলতেছে, এটা বড় যে আমাদের বর্তমানে যে এলসি করছে কিন্তু এলসির মালটা পর্যাপ্ত পরিমাণ মার্কেটে আসতেছে না। এখানে মনে হয় যেন কোনো একটা কিছু কাজ করতেছে, না হলে এটা মার্কেটে তো অ্যাভেলেবেল আসে যাওয়ার কথা। কিন্তু এটা আমার কাছে সন্দেহ হচ্ছে যে এখানে কোনো একটা নির্দিষ্ট মধ্যখানে কোনো একটা মধ্যস্বত্বভোগীর মধ্যে কাজ করতেছে, নাহলে মার্কেট অ্যাভেলেবেল হচ্ছে না। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ 3 দিনের মধ্যে পার বস্তা 300 টাকা করে চাউলের দাম বাড়ে ফেলছে আমাদের যে সরু চাউলগুলো। এই জায়গাটা তাহলে ব্যবস্থা নেওয়া দরকার। অনেক ধন্যবাদ জনাব নিজামুদ্দিন। আমরা আমাদের সাথে জনাব গোলাম মাওলা আছেন। জনাব গোলাম মাওলা, খুব সংক্ষেপে যাচ্ছি আমরা। মূলত বাজার মনিটরিং এবং বাজার নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বাজার মনিটরিং এর ক্ষেত্রে, কি বলবেন জনাব গোলাম মাওলা? বাজারে যদি আপনার প্রয়োজনের অনুযায়ী যদি মাল না আমদানি করা হয়, মনিটরিং করে কি হবে? জি, আপনার আমাদের কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করেছি যে সামনেই রমজান, অতএব যারা আপনার লিডিং পার্সন আছেন, জি, যেমন আমাদের গ্রুপগুলি ভোজ্য তেল বলেন, চিনি বলেন, ডাল বলেন, আটা ময়দা, যারা এটা নিয়ে আপনার বড় ধরনের ব্যবসা করেন, যারা এই সারা বাংলাদেশে চাহিদা মেটাচ্ছেন, তাদের নিয়ে বসে আলাপ আলোচনা করে যাতে সামনে রমজানে কোনো প্রকার মালের শর্টেজ না হয়। আপনার মাল থাকলো না, আপনি মনিটরিং করে কি করবে? এবং বাণিজ্য মন্ত্রণালয় আপনার এই ব্যাপারে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির উপরে খুব সুদৃষ্টি রাখতে হবে। আমার একটা বিষয় হলো যে যখন কোনো জিনিসের দাম খুব ঊর্ধ্বগতি হয়ে যায় তখন আপনারা মিডিয়ারা যেমন সোচ্চার হন, আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলির যেমন সোচ্চার হন, কিন্তু যখন নাকি দাম কমে যায় তখনই আপনার উচিত
কি করণীয়। আর আমাদের আচ্ছা জি, অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে আছি। আমাদের সাথে জনাব গোলাম রহমান আপনি আছেন। মূলত উনি যেটি বলছিলেন যে দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসলে সময় মতো ব্যবস্থা নেওয়া, বিশেষ করে আমরা দেখেছি যে পেঁয়াজের ক্ষেত্রে সময় মতো সিদ্ধান্ত না নেওয়ার কারণে দেখা যাচ্ছে পেঁয়াজের একটি বড় সংকট দেখা দিয়েছে, আমরা ইতিমধ্যে দেখেছি। এই সিদ্ধান্তর জায়গাগুলো আসলে কিভাবে নেওয়া যায় এবং নিজস্ব সক্ষমতাকে বাঁচিয়ে রাখার জন্য কৃষক পর্যায়ে কি ধরনের সহযোগিতা করা যেতে পারে, কি বলবেন এই বিষয়ে জনাব গোলাম রহমান? জনাব মাওলা যে কথা কিন্তু বলবো, জি, সরবরাহ পরিস্থিতি যদি ঠিক না থাকে তাহলে শুধু মনিটরিং করে মূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়। জি, এবং হিসাব কিতাব ঠিক থাকতে হবে, কত আমদানি হচ্ছে, কত প্রয়োজন, কত উৎপাদন হচ্ছে, এবং যোগাযোগ ব্যবস্থা বা সাপ্লাই চেইন সঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর সরকারের পদক্ষেপ হতে হবে দৃঢ়। যদি ওয়েভারিং হয়, আপনি করলাম কি করলাম না, ধরলাম কি ধরলাম না, এই ধরনের যদি অবস্থা থাকে তাহলে কিন্তু অসাধু ব্যবসায়ী যারা, জি, অসাধু ব্যবসায়ী যারা, তারা কিন্তু লাই পেয়ে যায় এবং তারা সুযোগ সন্ধানী করে ভোক্তাদেরকে জিম্মি করে মূল্য বৃদ্ধি করে। তাই সরকারকে সবসময় নিবিড় তত্ত্বাবধান করতে হবে এবং যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অনেক ধন্যবাদ জনাব গোলাম রহমান। আসলে যারা দায়িত্বে আছে তাদেরকে দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে, এটি হচ্ছে আপনাদের সমাধানের মূল কথা। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী বিশ্ব সংলাপ দেখার আমন্ত্রণ থাকলো অগ্রিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।